হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা এখন মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এই পর্বতে দেখাবো আমরা কীভাবে মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের পাতায়া সিটিতে গেলাম এবং আমাদের কি সমস্যা হয়েছিল। আর পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখান থেকে আমরা 8:20 ফ্লাইটে, এয়ার এশিয়ার 20 ফ্লাইটে আমরা থাইল্যান্ড যাব। বন্ধুরা, আমাদেরকে গাড়ি এসে নামিয়ে দিয়ে গেছিলো টার্মিনাল 1-এ, কিন্তু আমাদের ফ্লাইট হচ্ছে টার্মিনাল 2-তে। এটা আমরা আসলে খেয়াল করিনি। পরবর্তীতে আবার এখান থেকে আমরা টার্মিনাল 2-তে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা মালয়েশিয়ান ইমিগ্রেশন শেষ করলাম। মালয়েশিয়ান ইমিগ্রেশন শেষ করে আমরা এখন সিভিল এভিয়েশন চেকিং দিয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট যেহেতু 8:25-এ, 8:20-এ, আমাদের হাতে এখনও সময় আছে আসলে কি। তারপরে এখানে দুইটা দিল্লি ইন্টারন্যাশনাল মালয়েশিয়ান এয়ারপোর্টে হচ্ছে এখানে দুইটা, অর্থাৎ টার্মিনাল 1 এবং টার্মিনাল 2। তো এই জিনিসগুলো অনেক সময় তো দেখা যায় যে খোলা থাকে, আবার অনেক সময় কি হয় মানে টার্মিনাল দেখা যায় টিকিটের টার্মিনাল কোনটা লেখা থাকে না। এক্ষেত্রে আপনাকে একটু আগে আসতে হবে। অনেক সময় দেখা যায় আপনি টার্মিনাল 2, যেমন আমাদের টার্মিনাল 2 ছিল, আমরা 1-এ চলে গিয়েছিলাম, পরে আবার সেটা খুঁজে পেতে দেরি হয়েছে। এরকম করে তো আপনারা এই জিনিসগুলো একটু আগে আসার চেষ্টা করবেন। বন্ধুরা, এয়ারপোর্টের ভিতরে এরকম ব্র্যান্ডিং কসমেটিক্স শপ অনেক রয়েছে। বন্ধুরা, আপনারা যদি হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে যান তাহলে এরকম চলন্ত রাস্তা পেয়ে যাবেন। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, এরকম চলন্ত রাস্তা পেয়ে যাবেন। এই রাস্তা দিয়ে আপনারা এখানে এরকমভাবে দাঁড়িয়ে থাকলেই আপনাকে নিয়ে যাবে। নিচে আসুন। বন্ধুরা, এটা আপনি এয়ারপোর্টের ভিতরে, এই কুয়ালালামপুরের এয়ারপোর্টের ভিতরে, এখানে আপনি ক্যাশ দিবেন। ক্যাশ এখানে ইন করার পরে এখানে এই চেয়ারে আপনাকে একটা টোকেন দিবে। টোকেন দিলে এই চেয়ারে আপনি বসে এখানে ম্যাসাজ করতে পারবেন। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই চেয়ারে ম্যাসাজ চেয়ার, এটাতে এই চেয়ারে বসলে আপনাকে ম্যাসাজ করে দিবে। বন্ধুরা, এবার আমাদের সবচেয়ে বেশি যে সমস্যা আমরা পড়েছিলাম, সেই সমস্যাটির কথা এবার আপনাদেরকে আমরা বলছি। আমাদের অনেক আগে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়। আমরা যে ফ্লাইট যে টাইমে ছাড়বে তার চেয়ে তো প্রায় আমরা 1 ঘন্টা আগে আমাদের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপরেও আমাদের বোর্ডিং পাসে লেখা ছিল P9 গেট, আমাদের L9 ছিল আমাদের গেট। আর আমরা এই P2-তে আমরা চলে গিয়েছিলাম। কিন্তু আমরা ভাবছি যাতে এখান থেকে ফ্লাইটটা ছাড়বে, আমাদের গেট যে ছিল L9, আমরা এটা খেয়ালই করি নেই। পরবর্তীতে আমরা যখন ফ্লাইট ছাড়বে কাছাকাছি যেয়ে দেখি যে আমাদের এই গেট না, এল গেটে যেতে যেতে প্রায় 15 মিনিটের উপরে সময় লাগছে, কিন্তু ততক্ষণে ফ্লাইট চলে গেছে। পরবর্তীতে আবার 30,000 টাকা দিয়ে এই ফ্লাইটের টিকিট কেটেছি। তো বন্ধুরা, আমি এটাই আপনাদেরকে বলবো যে আপনারা এই জিনিসটা সবাই খুব বিশেষভাবে খেয়াল রাখবেন যে বোর্ডিং পাসে বিশেষ করে গেট কত নম্বর গেটে, এটা টাইমটা, এই জিনিসগুলো, এবং টার্মিনাল, এই 3টা জিনিস, যে টার্মিনাল নাম কত, এটার কোন গেট, এবং আপনার এই আনুষ্ঠানিকতা যে জিনিসগুলো আছে এগুলো খুব বিশেষভাবে খেয়াল করবেন। বন্ধুরা, এখন আমরা ফ্লাইটে উঠছি। তো বন্ধুরা, এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের সামান্য একটু ভুলের কারণে আমরা 30,000 টাকা আমাদের গড়ছে গিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আমাদের কাছে কার্ড ছিল, এই কারণে পেমেন্ট করতে পেরেছি, নতুবা কত বড় সমস্যা হতে পারতো। এনিওয়ে বন্ধুরা, তো আপনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে বিশেষ করে বোর্ডিং পাস নেওয়ার পরে কোনো প্রকার বোর্ডিং পাসটা ভালো করে খেয়াল রাখবেন। বন্ধুরা, তো আমাদের এমনিতেই আমাদের পিক টাইম ছিল থাইল্যান্ডে, যে টাইম সেখান থেকে লেট হয়ে গিয়েছে। তারপর আমরা খুব দ্রুতভাবে যাওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আরেকটা কথা, মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে থাই ইমিগ্রেশন কোনো সমস্যা হয়নি। অর্থাৎ আমরা যখন ফ্লাইট উঠবো, ফ্লাইট কর্তৃপক্ষ বিশেষ করে বাংলাদেশি যারা ছিলেন তাদের এই কাগজপত্রগুলো আলাদা ডেকে নিয়ে অনেক ভালোভাবে চেক করেছে, তারপরে তারা ছেড়েছে।
ভিউয়ার্স আমাদের অলরেডি আমাদের ফ্লাইট টেক অফ হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে আমাদের আকাশে উড়াল দিচ্ছি। বন্ধুরা, এখানে আসলে আমি আমার জানলার পাশের সিটটি পাইনি, তার একটা আগে সিট পেয়েছি। কারণ এয়ার এশিয়াতে একটা সিস্টেম, এটা হচ্ছে অনলাইনে তো নেওয়া যায় না, এটা সরাসরি আপনি মেশিনে বোর্ডিং পাস নিতে হয়। তো সিরিয়াল অনুযায়ী যার যেখানে সিট পড়ে সেখানেই নিতে হয়, সিট চুজ করার মতো কোনো অপশন থাকে না। এই কারণে এবারে সিট আমি উইন্ডো সাইডে নিতে পারিনি, তো উইন্ডো সাইডের পাশেই নিয়েছি। বন্ধুরা, আমরা কিছুক্ষণের ভিতরেই থাইল্যান্ড এয়ারপোর্টে পৌঁছবো। আমরা এখন ফ্লাইট থেকে নামছি। আমার আগেই এরশাদ ভাই নেমে গিয়েছে। উনি আসলে কি আমরা একসাথে বোর্ডিং নিয়েছি, কিন্তু তারপরও সিট ওনারটা আগে ছিল আর আমারটা একেবারে পিছনে ছিল। তো উনি আমার জন্য অপেক্ষা করতেছিলেন। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাবো। বন্ধুরা, থাইল্যান্ডে দুটো এয়ারপোর্ট রয়েছে। এটা হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, থাইল্যান্ডের সবচেয়ে বড় এয়ারপোর্ট, এবং এটা অনেক বড়। এটা নতুন করা হয়েছে, এটা অনেক বড়। বন্ধুরা, এখান থেকে আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন, এবং এখানে দেখার জন্য আপনার সিমও আছে। আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে সিমও নিতে পারবেন, এবং এখান থেকে ট্যাক্সির জন্য ট্যাক্সি রিজার্ভও করতে পারবেন। তুমি হটস্টার আগে বাইরে যাবে একটু। বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের কোনো রকম হ্যাসেল ছাড়াই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো। তো আমরা এখন আমাদের জন্য অপেক্ষা করবে আমাদের এজেন্সি যে গাড়ি দেওয়া, সেই গাড়িতে করে আমরা এখন পাতায়া যাব। ভিউয়ার্স, এখানে আমাদেরকে রিসিভ করার জন্য গাড়ি আসার কথা, অথবা আমাদের কোনো প্রতিনিধি আসার কথা এজেন্সির পক্ষ থেকে। দেখি কাউকে পাওয়া যায় কি না। ও হ্যাঁ বন্ধুরা, পেয়ে গেছি। এই যে আমাদেরকে উনি রিসিভ করতে আসলো। হ্যালো ফ্রেন্ডস, আমাদেরকে রিসিভ করার জন্য এই ম্যাম এসেছিলেন আমাদের এজেন্সির পক্ষ থেকে। উনি আমার প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। তো এখন আমাদের এজেন্সি নির্ধারিত যে গাড়ি আছে, সেই গাড়ি আসবে, সেই গাড়িতে করে আমরা পাতায়া যাওয়ার চেষ্টা করবো। বা কী গাড়ি আসে, কীভাবে কী ব্যবস্থা করে, সেটা আমি জানাচ্ছি কিছুক্ষণের পরে, অর্থাৎ নেক্সট ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের গাড়ি চলে আসছে। আমরা এখন তাদের উদ্দেশ্যে রওনা হব। ওকে, দিস ইজ পাতায়া। পাতায়া, ডিরেক্ট পাতায়া। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই গাড়িটা চলে আসছে। হ্যালো, গাড়িটা চলে আসছে। এটা আমাদের পাতায়া এখন নিয়ে যাবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা কল্পনা করতে পারিনি যে এত বিলাসবহুল একটি গাড়ি আমাদেরকে পিক করার জন্য আসবে, সেটা ভাবতেই পারিনি। আপনারা দেখুন, গাড়িটা বাংলাদেশি টাকা প্রায় কোটি টাকার উপরে আছে, যে গাড়িটা আমাকে পাতায় নিয়ে যাবে এখন।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাতায়া সিটি। হ্যাঁ বন্ধুরা, আমরা পাতায় অলরেডি চলে আসছি। আমরা আসছি বিকেলে, কিন্তু আমাদের আসলে সারাদিন অনেক পরিশ্রম বা একটু জার্নিটা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা হোটেলে উঠে আগে ঘুমিয়েছি। সন্ধ্যার পরে আমরা এখন এই যে বের হলাম, এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটে যাচ্ছি এখন। পাতায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে এখন আমরা একটু হাঁটাহাঁটি এবং ঘোরাঘুরি করবো এবং বিচে যাব। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে ওয়াকিং স্ট্রিটের সবচেয়ে সে আলোচিত জায়গাটি, যেখানে পৃথিবীর নানান প্রান্ত থেকে ট্যুরিস্টজন এসে থাকেন। এখানে সেই নারী যৌনকর্মীরা এখানেই থাকেন, আর এখান থেকেই অনেকে চয়েস করে থাকেন। তবে এটা আমার দৃষ্টিতে আমি সাজেস্ট করব না। হ্যাঁ বন্ধুরা, ওয়াকিং স্ট্রিটের ডান পাশে হচ্ছে পাতায়ার বিচ আর বাম পাশে হচ্ছে পাতায়া সিটি। তো আমরা এখন পাতায়া ওয়াকিং স্ট্রিটে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, এখন আমরা বিচে যাচ্ছি, রাতের বিচটা একটু দেখব। হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, এটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত পাতায়া সিটি। এই থাইল্যান্ডের বিখ্যাত পাতায়া সিটি, এটা সারা ওয়ার্ল্ডের ভিতরে নাম করা একটা ট্যুরিস্ট স্পট। বন্ধুরা, সারা বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই থাইল্যান্ডের পাতায়া সিটিতে ট্যুরিস্টগণ এসে থাকেন। আর সত্যি কথা, পাতায়া সিটির এর সৌন্দর্য আসলে ব্যাপক। এর সৌন্দর্য ভাষা প্রকাশ করার মতো না। এক সাইডে বিচ, এখানে আপনি কি পাবেন না, এখানে সব ধরনের বিনোদনের জন্য সব কিছু এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে অজস্র আইল্যান্ড রয়েছে, আইসল্যান্ড রয়েছে প্রচুর পরিমাণে। আপনারা এসে যদি লং টাইম সময় নিয়ে আসেন, তাহলে 1টা থেকে 4টা 5টা আইসল্যান্ড পর্যন্ত এখানে ঘুরতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি অবশ্যই থাইল্যান্ড আসেন, পাতায় কখনো মিস করবেন না। ধন্যবাদ।